হাসিনা বাংলাদেশের এমন এক রাজনৈতিক নেত্রী যার সিদ্ধান্তের জোর, মনের জোর কিংবা অভিজ্ঞতার জোর কেড়ে নেওয়া সত্যি মুশকিল। মানে এসবের সঙ্গে পাল্লা দেওয়াই প্রায় অসম্ভব, কারণ কোনো কিছু নাই যা তার অভিজ্ঞতার মধ্য দিয়ে এর আগে তিনি অর্জন করেন নাই। মানে জেলে থাকা বলেন, কিংবা হুলিয়া মাথায় করে দেশে ফেরা বলেন, কিংবা বাংলাদেশে ফেরায় তার উপর নিষেধাজ্ঞার কথা বলেন, সব কিছুই জয় করে দেশে ফেরার অভিজ্ঞতা তার আগে থেকেই আছে। কাজেই এ দফায় যখন তিনি ঘোষণা করে ফেলেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেনই এবং ডিসেম্বর মাসকেই ফেরার দিন তারিখ হিসেবে এক রকমের ঘোষণা করে দিয়েছেন, তখন তিনি সর্বতোভাবে প্রস্তুত হচ্ছেন কোন পথে ফিরবেন, কিভাবে ফিরবেন, কোন দিকে তাকে আটকে ফেলা হতে পারে, এসব মাথায় রেখেই সেসব বিবেচনা করেই দলের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কোন কোন আইনি পথে তাকে সরকার বাধাগ্রস্ত করতে পারে আর তিনি আইনিভাবেই সেটা কিভাবে মোকাবেলা করতে পারেন, সেজন্য দিল্লিতে এখন জোরদার বৈঠক চলছে আওয়ামী লীগের আইনজীবী নেতাদের সঙ্গে। মানে শীর্ষস্থানীয় সেই সব নেতা, সাবেক মন্ত্রী, এমপিদের সঙ্গে যারা আইনজীবী হিসেবেও শেখ হাসিনার মামলা লড়েছেন বিভিন্ন সময়ে, নানা বিপদে আপদে সংকটকালে শেখ হাসিনার জন্য আদালতে লড়াই করেছেন, কিংবা যারা আইনি পরামর্শ দিয়ে শেখ হাসিনার ফেরাটাকে অনেক বেশি মসৃণ করে তুলতে পারেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া থেকেও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এমন নেতারা এখন দিল্লিতে আছেন এবং দিল্লিতে বৈঠক করছেন। সরকারের হাতে অস্ত্র আছে আসলে একটাই, ট্রাভেল পাস। শেখ হাসিনা সরকারের ভাষায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বটে, কিন্তু সরকারও জানে, ভারত সরকার তো জানেই যে শেখ হাসিনা তো ভারতে কোনো বন্দী নন। শেখ হাসিনা ভারত সরকারের একজন অতিথি এবং বাংলাদেশ রাষ্ট্রের অনুরোধে শেখ হাসিনাকে গ্রহণ করেছিল ভারত সরকার 2024 সালের 5ই আগস্ট এবং আকাশ সীমা খুলে দিয়ে বাংলাদেশের সামরিক বিমান ঢুকতে দিয়ে সামরিক বিমানবন্দর হিন্ডন বিমান ঘাঁটিতে গিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল স্বাগত জানিয়েছিলেন বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে। কাজেই বাংলাদেশ সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় কিংবা প্রত্যর্পণের আওতায় যে শেখ হাসিনাকে ফেরত চাইছে বা বারবার চিঠি লিখছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানাচ্ছেন, এটার আসলে কোনো আইনি ভিত্তি ভারত সরকারের কাছে নাই। কাজেই প্রত্যর্পণের মাধ্যমে ভারত কিছুতেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে পারে না বা ফেরত দিতে চায় না। তার ওপর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা কর্মকর্তাদের ঘোরতর আশঙ্কা আছে যে শেখ হাসিনা এমন একটা প্রতিকূল পরিস্থিতিতে হঠাৎ যে দেশে ফেরার ঘোষণা দিয়ে দিয়েছেন, সত্যি যদি তিনি দেশে ফিরে যান তাহলে তার নিরাপত্তা নিশ্চিত করা যাবে কিনা। এমনকি বাংলাদেশে যখন পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন বৈরী দেশের গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে সেই 5ই আগস্টের পর থেকে এবং একরকমের প্রকাশ্য তৎপরতা চালাচ্ছে, তখন শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণাটা ভারত সরকার মোটেও নিরাপদ বলে মনে করছে না। কিন্তু শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছেন এবং শেখ হাসিনা বলছেন এর আগেও তিনি এরকম মৃত্যুর হুমকি মাথায় নিয়ে দেশে ফিরেছেন বটে। 1981 সালে যখন ফিরেছেন তখন যেমন শেখ পরিবারের জীবিত কন্যা হিসেবে তাকে মেরে ফেলাই এক পক্ষের মূল লক্ষ্য হবে, সেই হিসাব নিকাশ গোয়েন্দা তথ্য মাথায় নিয়েই তিনি ফিরেছিলেন। ঠিক তেমনি ভাবে শেখ হাসিনা এ সময়টায় বারবার তার শীর্ষস্থানীয় নেতাদের সহকর্মীদেরকে মনে করাচ্ছেন 2007 সালে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিটা। 2007 সালে 1/11 সরকার যে ঘটনাটা ঘটিয়েছিল, তারা শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলে তার ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং 1/11 সরকারের তৎপরতার মুখে বিমানবন্দরে এসে যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে শেখ হাসিনা জানতে পারেন তার বাংলাদেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ব্রিটিশ এয়ারওয়েজ তাকে ঢাকা পর্যন্ত বোর্ডিং পাস দিতে রাজি হয় না। তিনি লন্ডনে গিয়ে এরপর অবস্থান করতে বাধ্য হন। যুক্তরাজ্যে বসেই শেখ হাসিনা দলকে এভাবে সংগঠিত করেন এবং ঘোষণা দেন যে তিনি যে কোনোভাবে বাংলাদেশ
বাংলাদেশে ফিরবেন এবং এরপর তিনি যুক্তরাজ্যে থেকে বাংলাদেশে ফিরে আসেন 2007 সালের 7ই মে। তখন নেতা কর্মীদের ঢলের মুখে শেখ হাসিনাকে কিন্তু আর বিমানবন্দর থেকে গ্রেফতার করতে পারে না 1-11 সরকার। শেখ হাসিনা এই পরিস্থিতিটার কথা মনে করাচ্ছেন এবং তিনি এর আগেও যেমন বহুবার এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের প্রতি, সেটাই বলছেন যে সেই নেতা কর্মী সমর্থকদের ঢলের মুখেই এ দফায়ও তিনি দেখতে চান তারেক রহমান সরকার, বিএনপি সরকার কিংবা ডিসেম্বর পর্যন্ত যে সরকার বাংলাদেশে ক্ষমতায় আসে বা থাকে তারা কি করতে পারে, কিন্তু শেখ হাসিনা ফিরবেন। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কোন পথে ফিরবেন শেখ হাসিনা এ নিয়েও শেখ হাসিনাকে তার দলের নেতাদের সঙ্গে এবং আইনি পরামর্শকদের সঙ্গে আলাপ করতে হচ্ছে। কারণ 2025-এর জানুয়ারি মাসে শেখ হাসিনার পাসপোর্টটা বাতিল করে দেয় ইউনূস সরকার। শেখ হাসিনার হাতে এখন কোনো বৈধ পাসপোর্ট নাই। শেখ হাসিনার হাতে পাসপোর্ট না থাকা অবস্থায় যে কোনো দেশের নাগরিককে বিমানে উঠতে হলে, মানে তিনি যদি দিল্লি বা কলকাতা বা যে কোনো ভারতের বিমানবন্দর থেকে বাংলাদেশে রওনা হতে চান, তাহলে তার একটা ট্রাভেল পাসের প্রয়োজন হবে। এর আগেই বাংলাদেশের সংবাদ মাধ্যমেই এ খবর বেরিয়েছিল যে শেখ হাসিনা খুব শিগগিরই ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন। কিন্তু এরই মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে যে বিএনপি সরকার, তারেক রহমান সরকার শেখ হাসিনাকে ফিরতে দিয়ে বিমানবন্দরে লাখো মানুষের সমাবেশ ঘটিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে কিংবা শেখ হাসিনার জন্য একটা জনসমর্থনের ঢল সৃষ্টি করতে দিতে কিছুতেই রাজি নয়। কাজেই সরকার যে তাকে ট্রাভেল পাস দেবে না সেটা একরকম নিশ্চিত। এমনকি সরকারের তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে দিয়ে বলানোও হয়েছে যে একমাত্র বন্দি প্রত্যর্পণের মাধ্যমেই শেখ হাসিনা ফিরতে পারেন, তার নিজে ফেরার কোনো সুযোগ নাই। কিন্তু যেটা বলছিলাম, শেখ হাসিনা তো ভারতে বন্দী নন, কাজেই ভারত সরকার তাকে কি করে বন্দী করবে সেটা যেমন একটা প্রশ্ন, তেমনি এ থেকে শেখ হাসিনার কাছে এটা পরিষ্কার যে এই সরকারও 1-11 সরকারের মতো শেখ হাসিনার বিমানে ওঠার পথ বাধাগ্রস্ত করতে চাইবে এবং একটা ট্রাভেল পাস বা বৈধ পাসপোর্ট ছাড়া যেহেতু কোনো বিমানের তাকে বাংলাদেশ অভিমুখে বা কোথাও যেতে দেওয়ার কোনো উপায় নাই, কাজেই শেখ হাসিনা হয়তো শেষ পর্যন্ত বিমানে ওঠার অনুমোদন পাবেন না। শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে বৈঠকে তাই বিকল্প পথ নিয়েও আলাপ শুরু করেছেন। শেখ হাসিনা যদি ট্রাভেল পাস না পান, ডিসেম্বরের মধ্যে বিমানে উঠতে না পারেন, তিনি এখন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং তার দলের নেতাদের সঙ্গে আলাপ করেছেন যে কি করে তিনি স্থলপথে বাংলাদেশে ফিরতে পারেন কিংবা বাংলাদেশ সরকারের প্রতি একটা কঠিন কঠোর রাজনৈতিক বার্তা দিতে পারেন, যাতে সীমান্তের ওপারেও আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের একটা বড় ধরনের ভিড় তৈরি হয়, একটা ঢল নেমে আসে। অন্যদিকে সীমান্তের এপারে শেখ হাসিনার পরিকল্পনা হচ্ছে তিনি যখন যাবেন তখন তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর সাংবাদিকদেরকে নিয়ে যেমন উপস্থিত হবেন, এমন একটা ঘটনা যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতা তিনি দেশে ফিরতে চাইছেন, আদালতের মুখোমুখি হতে চাইছেন, বিচারের মুখোমুখি হতে চাইছেন এবং সেই প্রত্যাশায় সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছেন, কিন্তু ওপারে সেই দেশের সরকার তাকে দেশে ঢোকার অনুমতি দিচ্ছে না। এটা এমন একটা আন্তর্জাতিক শোরগোল এবং শিরোনাম তৈরি করবে। শেখ হাসিনা এখন সে পথে যাওয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন। এর আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে যখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যিনি শেখ হাসিনা ভক্ত, শেখ হাসিনার বিষয়ে নানা রকম মন্তব্য করে যিনি নানা সময়ে নানা রকম ভাইরাল ক্লিপেরও জন্ম দিয়েছেন, সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এমন খবর প্রচারিত হয়েছিল যে শুভেন্দু অধিকারী ভীষণভাবে চান যে শেখ হাসিনা দিল্লির বদলে বরং কলকাতায় এসে থাকুন এবং তিনি মনে করেন
শেখ হাসিনার উচিত, মানে শেখ হাসিনা একদিন বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ অভিমুখে রওনা হবেন, সেটাকে তিনি বাংলাদেশ সরকারের প্রতি একটা বড় ধরনের রাজনৈতিক বার্তা হবে শেখ হাসিনার বলে মনে করেন এবং তিনি সেই বিষয়ে শেখ হাসিনাকে ভীষণভাবে উৎসাহিত করেন। কিন্তু শেখ হাসিনা বিমানে চড়েই যেতে চান, শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দিল্লি থেকে ঢাকায় যেতে চান। কিন্তু যদি ঢাকার সরকার তাতে সাড়া না দেন, তাহলে এই বিষয়টাকে আইনি বাধা হিসেবে, মানবাধিকার লঙ্ঘন হিসেবে একজন ব্যক্তি যিনি সাবেক প্রধানমন্ত্রী, তাকে নাগরিকত্বহীন করে ফেলার একটা মানবাধিকার লঙ্ঘনকারী পদক্ষেপ হিসেবে শেখ হাসিনা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে চান। খুব শিগগিরই শেখ হাসিনার যেসব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার আসতে যাচ্ছে, সেখানে থেকেই এই প্রশ্নটা হয়তো ওঠা শুরু হবে এবং তারেক রহমান সরকারকে, বিএনপি সরকারকে এ বিষয়ে একটা ব্যাখ্যা হাজির করতে হবে যে ঠিক কি কারণে যেই সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয়ে রাখবার জন্যে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারতে পাঠিয়েছে, সেই দেশ থেকে কেন বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আনবার কথা ভাবছে, এই উত্তর যেমন দিতে হবে। কেন তাকে ট্রাভেল পাস দেওয়া হচ্ছে না, তিনি যখন বিচারের মুখোমুখি হতে চান তখন, এই প্রশ্নের উত্তর দিতে হবে। এবং শেখ হাসিনা যখন ওই সীমান্তের ওই পারে, এবং শেখ হাসিনা যখন পরিকল্পনা করছেন যে সীমান্তের ওই পারে স্থল সীমান্ত দিয়ে দেশে ঢোকার চেষ্টাকালে তিনি একা নন, তার সঙ্গে আওয়ামী লীগের আরো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে তিনি হাজির হবেন এবং সেটাকে তিনি যদি সত্যি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটা ধারাবাহিক লাগাতার শিরোনামে পরিণত করতে পারেন, তাহলে কতদিন তারেক রহমান সরকার সেটা সামাল দিতে পারবেন শেখ হাসিনা তারেক রহমান সরকারকে, কিংবা আবারও বলি, যে সরকারই তখন ক্ষমতায় থাকুক না কেন, শেখ হাসিনা সেই সরকারকে এমন একটা চ্যালেঞ্জের মুখোমুখি করতে চান। এরপর যদি বা তাকে দেশে ঢুকতে দেওয়া হয়, সীমান্ত দিয়ে ঢোকা মাত্র শেখ হাসিনা গ্রেফতার হয়ে গেলে কি হবে, সে প্রসঙ্গেও একরকমের আতঙ্ক আশঙ্কা আছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যেও। কিন্তু শেখ হাসিনা বলছেন যে সেই ঘটনা কিন্তু ১/১১ সরকারের সময় হয়েছে, সেদিনই না হলেও এর পরপরই তাকে গ্রেফতার করা হয়েছে বটে, কিন্তু বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা সে সময় সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক জনমত গঠনে যেমন কাজ করেছেন, তেমনি সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সংগঠিত করতে কাজ করেছেন, যারই ফলশ্রুতিতে -2 ফর্মুলা বাস্তবায়নের স্বপ্ন থেকে সরে এসে ১/১১ সরকারকে শেষ পর্যন্ত সকল দলের অংশগ্রহণে নির্বাচন দিতে হয়েছিল এবং যে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয়ে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল। শেখ হাসিনা তাই এখন একমাত্র লক্ষ্য স্থির করেছেন বাংলাদেশে ফেরা, সেটা বিমানে হলে ভালো, না হলে স্থলপথে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে সারা পৃথিবীতে আলোড়ন তুলেই দেশে ফিরতে চান শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা কতটা প্রাসঙ্গিক, ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, রয়টার্সে সাক্ষাৎকার দিলেন। এই সাক্ষাৎকার দেওয়ার পর থেকে যেমন একাধারে আন্তর্জাতিক গণমাধ্যম, ঠিক একইভাবে বাংলাদেশের সকল গণমাধ্যম, সকল দলের রাজনৈতিক নেতারা এমন ভাবে বিষয়টাকে বারবার সামনে আনছে, এটা দেখে বাংলাদেশের সাধারণ মানুষও বুঝে যে তারা ভয় পাচ্ছে। তারা বারবার বলে, প্রতি কথায় বলে, ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না, ফ্যাসিস্টরা বাংলাদেশে ফিরতে পারবে না। তাহলে তাকে নিয়ে এত আলোচনা কেন? তাকে নিয়ে এত ভয় কেন? বাংলাদেশের মানুষ যদি ফ্যাসিস্টকে প্রত্যাখ্যান করে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে, সেক্ষেত্রে তাদের এত চিন্তা ভাবনার জায়গা কেন? কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে ফ্যাসিস্টদের প্রতি ঘৃণা তৈরি করেন যেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে না পারে? কেনই বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলে শেখ হাসিনা ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন, তিনি চাইলে সাধারণ নাগরিকের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না, তাকে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, এক্ষেত্রে দেশে পা রাখা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। এখন চিফ প্রসিকিউটর তার এই কথার জবাবে আমরা যদি প্রশ্ন করি, শেখ হাসিনা যে সাবেক প্রধানমন্ত্রী, ওনার বৈধ পদত্যাগপত্র কোথায়? যদি প্রশ্ন করি স্পিকার
শিরিন শারমিন চৌধুরী, উনার পদত্যাগপত্র কোথায়? যদি প্রশ্ন করি ইউনূস সরকারের বৈধতা না থাকলে, অর্থাৎ সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি না থাকলে তারেক রহমানের সরকারের বৈধতা কোথায়? যদি প্রশ্ন করি গণভোটের বৈধতা কোথায়? যদি প্রশ্ন করি পিটার হাস, ডোনাল্ড লো, তাদের বসিয়ে রাখা প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈধতাই বা কোথায়? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর বিএনপি দিতে পারবে? চিফ প্রসিকিউটর আপনি কি দিতে পারবেন? এই প্রশ্নগুলোর উত্তর পারবেন না। মির্জা ফখরুল বলতেছে ফ্যাসিস্টদের প্রতি ঘৃণা তৈরি করুন যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে না পারে। বিএনপির পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার বক্তব্য দেয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যথাসম্ভব কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। বর্তমান সরকার কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে, প্রত্যর্পণ চুক্তি মেনেই ফিরিয়ে আনবে বলছে না? প্রতিদিন বলে, ঘুম থেকে উঠে বলে, ঘুমাতে যাওয়ার আগে বলে। এখন বিএনপির সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হয় মির্জা ফখরুল, সে বলে শেখ হাসিনা যাতে ফিরতে না পারে বাংলাদেশে, ফ্যাসিস্টদের প্রতি আপনারা ঘৃণা তৈরি করুন। মানে সারা দেশের সবাইকে, সব মানুষকে সে বলতেছে, আহ্বান জানাচ্ছে শেখ হাসিনার প্রতি ঘৃণা তৈরি করতে। এখন আমরা কোনটা সত্যি মনে করব? আমাদেরকে সেটাই সত্যি মনে করতে হবে যেটা দলের দ্বিতীয় সর্বোচ্চ মানুষটা বলছে, অর্থাৎ বিএনপি চাচ্ছে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক, কারণ তারা জানে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের মাটিতে পা রাখলে কোনো জেল, কোনো আদালত তাকে কিচ্ছু করতে পারবে না। আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক আছে তারা কোনো কিছু হতে দেবে না, কোনো কিছু করতে দেবে না। এটা বিএনপি জানে, এটা মির্জা ফখরুল জানে, এটা তারেক রহমান জানে। বাংলাদেশের রাজনীতিতে 5 আগস্টের পর আওয়ামী লীগ এক মুহূর্তের জন্যও অপ্রাসঙ্গিক ছিল না, থাকবে না, এখনো নেই। আওয়ামী লীগ প্রাসঙ্গিক ছিল, আছে, থাকবে। এটা বিরোধী পক্ষ খুব ভালো করেই জানে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কেন ফিরবে, শেখ হাসিনা কেন ফিরবেন, একটা উদাহরণ দেই। আমাদের কাঁটাতারের অপারে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় কবে ক্ষমতায় বসেছিলেন? 2011 সালের নির্বাচনের মধ্য দিয়ে সম্ভবত, যদি ভুল না করে থাকি। মমতা ব্যানার্জি 2026 সালে এসে তার পতন হলো। তিনি কি অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত হয়েছেন? না, তিনি কিন্তু স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে হেরেছেন, 80টি আসন পেয়েছেন। তারপরেও তার দল তৃণমূল কংগ্রেস টিকে আছে। ইভেন সায়নী ঘোষের মতো চাপাবাজ প্রথম সারির নেত্রী, সেও দল বদল করতে চায়, শুনছি করে ফেলেছে, অর্থাৎ বিজেপিতে যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে নতুন একজনকে বিরোধী দলীয় নেতা ঘোষণা করে অনেক এমপি তৃণমূল থেকে সরে গিয়েছে। অর্থাৎ আলটিমেটলি যদি বলি, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে, আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। গুরুত্বপূর্ণ কিংবা বিচক্ষণ কিংবা রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান এরকম এমপি মমতা ব্যানার্জির সাথে এই মুহূর্তে নাই। কেন নাই? তৃণমূল কেন ভেঙে গেল? ভেঙে গেছে এ কারণেই দলের নেতাকর্মীদের প্রতি তাদের কোনো কমিটমেন্ট ছিল না, তারা কোনো কমিটমেন্ট রক্ষা করতে পারে নাই। তারা দলের নেতাকর্মীদেরকে গুন্ডা হিসেবে ব্যবহার করেছে, যার কারণে মমতার পতনের পর, মমতার পরাজয়ের পর এই দলটা চিরতরে বিলুপ্তির পথে। কিন্তু অন্যদিকে দেখেন না, 2024 সালের 5 আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ হেরে গেল, পরাজিত হলো, দেশ থেকে অনেককেই চলে যেতে বাধ্য করা হলো, শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, মব করা হয়েছে। প্রতিদিন এরকম জঘন্য ঘটনা ঘটছে, নির্যাতন নিপীড়নের সর্বোচ্চ পর্যায়ে পেরিয়ে গেছে। 1971-এর মুক্তিযুদ্ধের পর সর্বোচ্চ নির্যাতন করা হচ্ছে আওয়ামী লীগের দেশে অবস্থানরত নেতাকর্মীদের উপর। কিন্তু কোথাও দেখেছেন একসাথে 10 জন এমপি আওয়ামী লীগ থেকে সরে গিয়ে বিএনপি, এনসিপি কিংবা জামাতে যোগ দিয়েছে? এনসিপি তো বারবার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদেরকে যারা জুলাই আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের সময় জড়িত ছিল না, অপকর্ম করেনি, জুলাই সন্ত্রাসীদের গায়ে হাত দেয়নি, তাদেরকে তারা দলে নিতে চায়, তাদের সাথে চাই রাজনীতি করতে পারে। গিয়েছে কেউ? দেখাতে পারবেন? চায় নাই। এত নির্যাতন নিপীড়ন, ইতিহাসের সব থেকে বেশি সংকটকালীন সময় পার করছে বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের 5টা এমপি কিংবা জেলার সভাপতি কিংবা
শীর্ষ পর্যায়ের কোনো নেতা কিংবা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ কোনো সংগঠনের নেতাকর্মীরা বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপিতে যোগ দিয়েছে? দেয়নি। যারা গুপ্ত ছিল তারা বের হয়ে গেছে, ওগুলার হিসাব করলে হবে না। কেন দেয়নি জানেন? কারণ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। এটা শুধুমাত্র রাজনৈতিক সংগঠন না, এটা একটা বিশাল বটবৃক্ষ, তার বিশাল শেকড়। এই শেকড়কে উপড়ে ফেলা ডিপ স্টেট, সিআইএ, আইএসআই, ব্রাদারহুড কারোর পক্ষে সম্ভব না। সুতরাং আপনাদেরকে বুঝে নিতে হবে, আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে। বঙ্গবন্ধুর কন্যা উনি যেহেতু বলেছেন বাংলাদেশে ফিরবেন, তার মানে উনি ফিরবেন। পৃথিবীর কোনো শক্তি উনাকে ঠেকিয়ে রাখতে পারবে না, কারণ উনি এক কথার মানুষ। উনাকে যদি বাংলাদেশে ফেরার জন্য জীবন বিসর্জন দিতে হয়, উনি সেটাও দেবেন, কিন্তু বাংলাদেশে উনি ফিরবেন। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে 3টা অপশনের কথা বলেছিলাম, কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা মাত্র অপশন বিএনপির কাছে আছে, হয় সমঝোতা, না হয় গৃহযুদ্ধ। বিএনপি কি সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ সুবিধা দেবে? আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে? নাকি আওয়ামী লীগের 5 কোটি সমর্থককে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করবে এবং এই 5 কোটি সমর্থক তাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য একটা যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশে শুরু করে দেবে? আর ভুল করেও যদি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফেরার পর তার উপর সেই 21 আগস্ট গ্রেনেড হামলার পুনরাবৃত্তি ঘটে, কিংবা কোনো আততায়ী বঙ্গবন্ধু কন্যার উপর হামলা করে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায়, আমি বলে গেলাম বাংলাদেশ থেকে বিএনপির নাম নিশানা মুছে যাবে, বিএনপি নামক রাজনৈতিক দল নিশ্চিহ্ন হয়ে যাবে। পৃথিবীর কোনো শক্তি, ওই ডোনাল্ড লু, ওই পিটার হাস বিএনপিকে রক্ষা করতে পারবে না। বাংলাদেশের মানুষের রাজনৈতিক ম্যান্ডেট সম্পূর্ণ বিএনপির উপর নাই। বিএনপির উপর 4 মাসে বাংলাদেশের মানুষ যতটা ক্ষুব্ধ হয়েছে, এ কাজ যদি বিএনপি করে, নিশ্চিত বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। পৃথিবীর কোনো শক্তি এটাকে থামাতে পারবে না। অনেকেই গাঁজাখড়ি গল্প মনে করতে পারেন, অনেকেই ঠাকুমার ঝোলের গল্প মনে করতে পারেন, করতেই পারেন, এটা আপনাদের বিষয়, কিন্তু বাস্তবতা এটাই। এত বড় একটা রাজনৈতিক দলকে তাদেরকে রাজনীতি করতে দেবেন না, এটা তো হতে দেওয়া যাবে না, এটা তো সাধারণ সমর্থকরা হতে দেবে না। সুতরাং সিদ্ধান্ত আপনাদের। যতই চিফ প্রসিকিউটর ওইসব গল্প শোনাক, যতই মির্জা ফখরুল বলুক, ফেসিস্ট যারা আছে তাদের প্রতি ঘৃণা তৈরি করুন যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে না পারে, যতই জামাতের আমির বলুক উনি চলে গেছেন, উনি আর ফিরবেন না, যতই সাবেক চিফ প্রসিকিউটর রাজাকার তাজুল বলুক ওনাকে ফাঁসির রশি ঝুলানো হবে গলায়, যত কথাই বলুক, নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত, হোয়াটএভার, এই জুলাই সন্ত্রাসীরা, জুলাই জঙ্গিরা যে যত কথাই বলুক, সব কথা বলছে তাদের ভয়ের জায়গা থেকে। নাসিরউদ্দিন পাটোয়ারির এখন লম্বা লম্বা লেকচার দিচ্ছে, মূলত তারা ভয় পাচ্ছে, তারা জানে তারা অপরাধী। পৃথিবীতে একটা অপরাধী যখন দেখে তার চোখের সামনে তার সাজা হবে, সে নিশ্চিত বুঝতে পারছে, তখন সেই অপরাধীর মুখ থেকে আবুল তাবুল কথা বের হয়, কারণ তখন সে বুঝে যায় তার সময় বেশি দিন নাই। আর এরা তো পালাতে পারবে না, এদের ভয়ের জায়গাটা বেশি কেন? এদের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। এরা যে এয়ার স্পেস ইউজ করবে পালানোর সময়, মানে আকাশপথ, ওইটাও তো ভারত ইশারা দিলে বন্ধ হয়ে যাবে। সুতরাং এরা পালাতে পারবে না, এই জন্য এদের ভয়ের মাত্রাটা অনেক বেশি। যে যত কথাই বলেন, যত লেকচারই দেন, যত গল্পই করেন, যত সিনেমা করেন, যত নাটক দেখান, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশে ফিরবেন মানে ফিরবেন। পৃথিবীর কোনো শক্তি উনাকে থামাতে পারবে না, ঠেকাতে পারবে না, এটাই বাস্তবতা। ভালো থাকবেন, ধন্যবাদ।